হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর আজ থেকে শুরু করছি ভূগোলটা। ক্লাস 7-এর ভূগোল, আমাদের পৃথিবী ভূগোল বইটার নাম। তার আজকে তোমাদের প্রথম অধ্যায়টা আজকে আলোচনা করব। তাই শুরুতেই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ক্লাস 7-এর ভূগোলটা আলোচনা করতে, ভূগোলটা প্রত্যেকটা অধ্যায় ধরে পড়াতে। তার জন্য আজ থেকে তোমাদের শুরু করছি। ঠিক আছে, আর তোমাদের জন্য এই চ্যানেল, তোমরা এত করে কমেন্ট করছো বলছো, তাই তোমাদের ডাকে না সাড়া দিলে কি হয়, ওই জন্যই আজ থেকে শুরু করছি। দেখো, তোমাদের পৃথিবীর পরিক্রমণ আজকে প্রথম অধ্যায়টা আলোচনা করছি। এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেগুলোই আমি মূলত আলোচনা করছি। যে মহাকর্ষ, প্রথম পেজে কি আছে? মহাকর্ষ। মহাকর্ষটা কি না, আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এটাই হলো মহাকর্ষ। এটার মানেটা কি না, যে কোনো বস্তুই নিজের দিকে পরস্পরকে আকর্ষণ করে বা নিজেদের দিকে টানে, এটাকে বলা হয় মহাকর্ষ। অর্থাৎ টানাটানির খেলায় যার ভর বেশি হবে এবং যে যত কাছে থাকবে তার আকর্ষণ তত বেশি হবে এখানে। আর কি আছে না, পৃথিবীর তুলনায় 13 গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? না, 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এগুলো তো আমাদের কমিউনিটি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। যারা শুনছো এসএলএসটি বা এসএসসি পরীক্ষা দেবে, তাদের তো টেট বা পিটিতে লাগবে, এগুলো শুনতে পারো তোমরা। আর আছে তোমাদের কি বলছে না, কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা জানি। এরপর তোমাদের 3 পেজে দেখো, 3 নম্বর পেজে কি আছে? যে পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষটা কি না, কি বলছে? পৃথিবী শুধুই সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। যে পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। কি বলছে? যে নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হলো পৃথিবীর অক্ষ বা আর্থ এক্সিস। তাহলে পৃথিবীর অক্ষটা কি না, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করছে প্রতিনিয়ত, সেটাই হলো পৃথিবীর অক্ষ। আর কি আছে? মেরু কি না, পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। কি না, পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। কি বলেছে? উপরের প্রান্তটা হলো উত্তর মেরু আর নিচের দিকটা হলো দক্ষিণ মেরু। এই দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। কি বলছে না, এই দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। আমাদের দেশে রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চলে, অর্থাৎ উত্তর গোলার্ধে। আর কি বলছে 3 পেজে? আর কি রয়েছে না, পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই হলো পৃথিবীর পরিক্রমণ গতি। আর বার্ষিক বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিমি। কি বলছেন না, পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত না 30 কিমি। আর পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি। এর বেগ সেকেন্ডে হচ্ছে 30 কিমি, মনে রাখবে। আরেকটা আছে মুক্তিবেগ। মুক্তিবেগটা কি না, মুক্তিবেগটা হলো কি না, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে একে বলে মুক্তিবেগ। কি না, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে একেই বলে মুক্তিবেগ, আমরা জানি। এটা ভালো করে মনে রাখবে। এরপর তোমাদের চলে যাচ্ছি 4 পেজে। দেখো 4 পেজে তোমরা উল্টাও। 4 পেজে কি রয়েছে
না 4 নম্বর পেজে আছে কক্ষপথ। কক্ষপথ কাকে বলে? না কক্ষপথটা হলো পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। কত? না 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। কি না পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটা হচ্ছে কক্ষপথ। আর কক্ষতলটা কি না এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে আছে, এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে আছে এটাই হলো কক্ষতল। এটা এই দুটো জানতে হবে। এরপর কেপলারের সূত্রটা কি না আমরা জানি কেপলার বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে। কখন থেকে জানা যায়? না বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু গ্রহগুলো ঠিক কীভাবে ঘোরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করেছিলেন। করেছিলেন না বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করেছিলেন। কেপলারের প্রথম সূত্রে কি বলা ছিল? না প্রথম সূত্রে বলা আছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। কি বলছে না প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি নির্দিষ্ট ফোকাসে থাকে, এটাই বলছে। আর কি আছে তোমাদের এরপর 5 অধ্যায় দেখো, 5 পেজে দেখো তোমরা 5 নম্বর পাতায় উল্টাও। 5 নম্বর পাতায় কি রয়েছে? উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। কি বলছে না উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। তাই কি বলছে এ কারণে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। কি বলছে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় তাই সমান থাকে না। এক সময় পৃথিবী সূর্যের বেশি কাছে আসে, আবার এক সময় দূরেও চলে যায়। এটা কি জানবো আমরা? অপসুর আর অনুসুর। অপসুর মানে কি? দূরে, আর অনু মানে কাছে। অপ মানে দূরে, অনু মানে কাছে। তোমরা এভাবে মনে রাখবে। অপসূরটা কি না 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। কি বলছে না 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একেই পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। কি বলছে না 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে অপসূর বলে। আর অনুসূরটা কি? অনুসূরটা 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ সবচেয়ে কাছে আসে, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। একে বলে অনুসূর। কি বলছে অনুসূরটা কি? নাহলে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14 কোটি 70 লক্ষ। একেই বলে অনুসূর। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তোমাদের এটা জানলেই হবে। এরপর উল্টাও 6 নম্বর পাতা। 6 নম্বর পাতায় দেখো কি আছে তোমাদের। 6 নম্বর পাতায় বলছি, 6 নম্বর পাতায় আছে চান্দ্রমাস। চান্দ্রমাসটা কি না চান্দ্রমাসটা হলো পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকেই চান্দ্রমাস বলে। বর্তমানে 30 দিনে 1 মাস ধরা হলেও কখনো 31 দিনে, আবার কখনো 28 দিনেও একটা মাস হয়। আমরা জানি যেমন ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, আবার 31 মার্চ মাস, এমনি অনেক মাস 31 দিনেরও হয়। কি না চান্দ্রমাসটা কি না পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1 দিনে প্রদক্ষিণ করে। এটাই হলো চান্দ্রমাস। আর আছে সৌর বছর। সৌর বছরটা কি না সৌর বছরটা হলো যে পৃথিবীর সূর্য পরিক্রমণ, পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকেই সৌর বছর বলে। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতিও বলা হয়। সৌর বছরকে আবার বার্ষিক গতিও বলা হয়। কেন না পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতি। আর পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে বলে এই সময়টাকে সৌর বছর বলে। এরপর তোমাদের এখানে জানলে হবে। এরপর তোমাদের 7 পেজে দেখো, 7 নম্বর পাতায় 1 ঘন্টায় 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড হয়, আমরা জানি। এরপর হচ্ছে তোমাদের কি জানবো না অধিবর্ষ বা লিপ ইয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে তোমরা শুনো। অধিবর্ষ যে কেন এমন হয়,
কি বলেছে, আমাদের ক্যালেন্ডারের 1 বছর 365 দিন, আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় 1 সৌর বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একই হওয়া উচিত, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয় হিসাবের সুবিধার জন্য। ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর, কত না, প্রতি 4 বছর অন্তর পুরো একটা দিন ধরা হয়, অর্থাৎ 6 ঘন্টা গুণিত 4 বছর সমান 6 4 24 ঘন্টা যোগ করা হয়। ওই দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা 29 দিনের হয় ওই একদিন, আর বছরটা 366 দিনের হয়। তাই 366 দিনের বছরকে অধিবর্ষ বা ইংরেজিতে লিপ ইয়ার বলে। এরপর আমরা কি করে বুঝবো যে কোন বছরটা লিপ ইয়ার, সেটা জানার উপায় আছে। কি করে বুঝবো না, যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেগুলো হবে অধিবর্ষ। যেমন 2012, এটাকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই এটা অধিবর্ষ। 2012, তারপর হবে 2016, 2020, এরকম 4 বছর ছাড়া ছাড়া যেগুলোকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটা হচ্ছে সেই বছরটাই হবে অধিবর্ষ। কিন্তু আরও একটা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিতে থাকলে কিছু সময় বেশি ধরে নেওয়া হয়। এই সমস্যা মেটাতে শতাব্দী বছরগুলো, যেমন 1900, 2000 সালের জন্য অধিবর্ষ নিয়মটা একটু আলাদা হয়েছে। শতাব্দী বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকলে তবেই সেই বছর অধিবর্ষ হবে। আর বছরগুলো কী হবে, 4 দিয়ে প্রতি বছর ভাগ করলে অধিবর্ষ, আবার শতাব্দী যে বছরগুলো, শতাব্দী বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে সেই বছরগুলো হবে অধিবর্ষ। এরপর আছে যে 8 নম্বর পাতায় দেখো, 8 নম্বর পাতায় কি বলছে, যে 200 কোটি ভাগের 1 ভাগ আলো পৃথিবীতে আসে, তাতেই এত গরম। ভাবো, মাত্র সৌরশক্তি সূর্যের মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হচ্ছে। কি না, হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হচ্ছে। এই শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। আর কি জানতে হবে না, পৃথিবী তার কক্ষতলের সাথে 66.1 ডিগ্রি কোণে অবস্থিত। কত ডিগ্রি না, 66.1 ডিগ্রি। এরপর তোমরা উল্টাও 10 নম্বর পাতা। 10 নম্বর পাতায় কি বলছে না, 10 নম্বর পাতায় আছে যে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হতে থাকে। অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হয় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের সময় দিন একরকম হলে গরম বাড়তে থাকে, এরকম হলে এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সূর্যতাপ প্রবল হয়। তাই এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল আমরা জানি। আবার দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট হয় আর রাত বড় হয়। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, তাই রাতে ঠান্ডা হওয়ার বেশি সুযোগ পায়। এই ফলে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। তাই এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়, এভাবেই। এরপর জানবো তোমাদের, দেখো 11 নম্বর পেজে আছে। 11 নম্বর পাতায় কি রয়েছে না, দৈনিক আপাতগতি কাকে বলে। কি হবে না, দৈনিক আপাতগতি কি না, তোমরা বলবে যে তেমনি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাই হলো সূর্যের দৈনিক আপাতগতি। কি না, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে। এটাই হচ্ছে দৈনিক আপাতগতি। এরপর জানবো যে বার্ষিক আপাতগতি বা রবি মার্ক কাকে বলে। আগে জেনে নিই, রবি শব্দের অর্থ সূর্য আর মার্ক শব্দের অর্থ পথ। তাহলে কাকে বলে না, হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কট ক্রান্তি রেখা 23.12 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকরক্রান্তি রেখায় 23.12 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা
সূর্যের লম্বভাবে পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ। এরপর হচ্ছে তোমাদের 12 নম্বর পাতা। কি আছে না উত্তরায়ণ আর দক্ষিণায়ন। উত্তরায়ণ কাকে বলে না তোমরা জানবে যে 22 ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিই হলো উত্তরায়ণ। কি না 22 ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিই হলো উত্তরায়ণ। আর দক্ষিণায়ন কাকে বলে না দক্ষিণায়ন হচ্ছে 21শে জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিই হলো দক্ষিণায়ন। কি না 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে বলে দক্ষিণায়ন। এরপর জানবো বিষুব। বিষুব কথার অর্থ কি না সমান দিন রাত্রি। আর বিষুব কাকে বলে না আমরা জানবো যে বিষুব হলো জানবো যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন রাত্রি সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টায় সূর্য ওঠে এবং 6টায় অস্ত যায়। এই ঘটনাকেই বলে বিষুব। এরপর জানবো যে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব কাকে বলে। কি না দিন ও রাত, এটা হচ্ছে তোমাদের 13 নম্বর পাতায় আছে। দেখো তোমরা 13 নম্বর পাতায় প্রথমেই রয়েছে দিন এবং রাত প্রায় সমান হওয়ায় এই সময়ে মার্চ এপ্রিল মাস আবহাওয়াটাও থাকে গরম ঠান্ডার মাঝামাঝি আর কি। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল, তাই 21শে মার্চের বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়। এরপর কি জানবো না কর্কট সংক্রান্তি কাকে বলে। কর্কট সংক্রান্তিটা কি না কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখায় 23.12 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয়। কি বলছে না 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 23.12 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে এবং এই দিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয়। সুমেরুবৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরুবৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে, তাই 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। এরপর জানবো তোমাদের এরপর 14 নম্বর পাতা তোমরা উল্টাও, আমি বলছি 14 নম্বর পাতা। 14 নম্বর পাতায় কী রয়েছে না শরৎকালীন বিষুব বা জলবিষুব কাকে বলে। কী হবে উত্তরটা না 21শে মার্চের মতো দিন, এই দিনটাও বিষুব আমরা জানি। এই সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস, মানে সেপ্টেম্বর অক্টোবর মাস আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল, এই কারণেই 23শে সেপ্টেম্বর মনে রাখবে 23শে সেপ্টেম্বরকে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। এরপর জানবো যে মকর সংক্রান্তি কাকে বলে। মকর সংক্রান্তি কি মকর সংক্রান্তি হলো আমরা জানি যে 22 ডিসেম্বরে পৃথিবী কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা 23.12 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর সূর্যের লম্বভাবে পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় আর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। কুমেরুবৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর সুমেরুবৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে, তাই 22 ডিসেম্বরকে কি বলা হয় না মকর সংক্রান্তি বলা হয়। কবে না 22 ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলে। এরপর জানবো যে মধ্যরাত্রি বা নিশীথ সূর্যের দেশ কাকে বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসে এটা, তোমাদের 7-এরও আসে এবং অন্য সব ক্লাসে এটা আছে প্রায়, আর কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আসে। মধ্যরাত্রির সূর্যদেশ বা নিশীথ সূর্যদেশ কাকে বলে না জানবো যে মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন এবং আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। তাই নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে
মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলাও স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। কাকে বলা হয় মূলত না, নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলাও ঠিক স্পষ্টভাবে দেখা যায়, এই জন্য একে মধ্যরাত্রি বা নিশীথ সূর্যদেশ বলে। এছাড়া কোথায় দেখা যায় না, কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন এবং আইসল্যান্ডে। এটা তোমরা মনে রাখবে। এরপর তোমাদের আছে চলে এসো তোমরা এরপর 16 নম্বর পাতা। 16 নম্বর পাতায় কী রয়েছে না, 16 নম্বর পাতায় রয়েছে যে সুমেরু প্রভাটা কি, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভাটা কাকে বলে জেনে নাও। সুমেরু প্রভাটা কি না, দুই মেরুপ্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির ফলে সংঘর্ষের ফলে মেরু অঞ্চলে আকাশে একরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে বলে উত্তর গোলার্ধের সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে বলে কুমেরু প্রভা। কি বললাম জানলাম তাহলে, বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে যে মেরু অঞ্চলে আকাশে যে একরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়, একে উত্তর গোলার্ধের সুমেরু এবং দক্ষিণ গোলার্ধের কুমেরু প্রভা বলা হয়। এটা তোমরা জেনে রাখবে। এরপর আমরা জানবো এই ছকটা জেনে নাও। তোমাদের 17 নম্বর পাতায় কি আছে না, 21শে মার্চ উত্তর গোলার্ধের দিন রাত্রি সমান হয়, আর এটা তখন বসন্তকাল চলে আমরা জানি। আর হচ্ছে দক্ষিণ গোলার্ধের দিন রাত্রি সমান থাকে শরৎকাল 21শে মার্চে। আর আছে 23শে জুন। 23শে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন গ্রীষ্মকাল, আর দক্ষিণ গোলার্ধে তখন সবচেয়ে ছোট দিন। আর 23 সেপ্টেম্বর হচ্ছে উত্তর গোলার্ধের শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। আর 22 ডিসেম্বর সবচেয়ে ছোট দিন উত্তর গোলার্ধে তাই শীতকাল, আর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন তখন চলে। এরপর হচ্ছে তোমাদের আর তোমাদের কিছু নেই, তোমাদের এখানে শেষ হয়ে গেল এই অধ্যায়টা। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। তোমাদের এর পরবর্তীতে আবার 2 নম্বর অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের 1 নম্বর ব্লগে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ক্লাস ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, তোমাদের বন্ধুদের সাথে, এবং সকলে খুব ভালো থাকবে। ঠিক আছে, অডিওটা ভালোভাবে শুনলে 2-4 বার শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।